করছিলাম আজকে একটু কাজ আছে হ্যাঁ বুঝতে পারলেন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা অর্গানিক কম্পাউন্ডসের নোমেনক্লেচার বা নামকরণ পড়ছিলাম, যা ছিল আমাদের অর্গানিক কেমিস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা আশা করতেছি যে আর একটা ক্লাস নেওয়ার পর আমাদের এই নামকরণগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের এই নামকরণের পরে কিন্তু এক্সাম হবে, তোমরা সেভাবে প্রিপারেশন নিবা। আর সামনের সপ্তাহে কিন্তু আমরা একটা এক্সাম নেব, সেভাবে প্রিপারেশন নিতে হবে। তো যাই হোক, আমরা গত ক্লাসে মনে আছে কিনা মনোকার্বক্সিলিক অ্যাসিডের ইউপ্যাক প্রণালীতে নামকরণ পড়াছিলাম। আজকে আমরা পলিকার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ পড়াবো। তো বড় করে নিয়ে দাও, পলিকার্বক্সিলিক অ্যাসিড লেখো। পলিকার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ, পলিকার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ হয়েছে লেখা। নিচে লেখো, লেখো জৈব অ্যাসিডের অণুতে, লেখো জৈব অ্যাসিডের অণুতে যদি একের অধিক সংখ্যক, জৈব অ্যাসিডের অণুতে যদি একের অধিক সংখ্যক বন্ড COOH মূলক থাকে, জৈব অ্যাসিডের অণুতে যদি একের অধিক সংখ্যক বন্ড COOH মূলক অর্থাৎ কার্বক্সিল মূলক থাকে, তখন তাকে পলিকার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। এটা ফার্স্ট লিখবা, জৈব অ্যাসিডের অণুতে যদি একের অধিক সংখ্যক বন্ড COOH মূলক থাকে, তখন তাকে পলিকার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। হয়েছে লেখা। লেখো IUPAC, ইউপ্যাক প্রণালীতে নামকরণ। লেখো IUPAC, ইউপ্যাক প্রণালীতে নামকরণ। আমরা এই পলিকার্বক্সিলিক অ্যাসিডের ইউপ্যাক প্রণালীতে নামকরণ করব। খুব ভালো করে খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো, লেখো জৈব অ্যাসিডের বন্ড COOH মূলকের, জৈব অ্যাসিডের অণুতে বিদ্যমান, জৈব অ্যাসিডের অণুতে বিদ্যমান বন্ড COOH মূলকের কার্বনের উপর, বন্ড COOH মূলকের কার্বনের উপর সংখ্যা পড়লে, বন্ড COOH মূলকের কার্বনের উপর সংখ্যা পড়লে, অর্থাৎ তুমি যে নাম্বারিংটা করতেছো ওই নাম্বারিংটা যদি কার্বক্সিল মূলকের কার্বনের উপর পড়ে, হচ্ছে সংখ্যা পড়লে, লেখো কার্যকারী মূলকের ইউপ্যাক নামের পূর্বে, কার্যকারী মূলকের ইউপ্যাক নামের পূর্বে ডাইট্রাই, লেখো কার্যকারী মূলকের ইউপ্যাক নামের পূর্বে ডাইট্রাই এবং সবশেষে ওইক অ্যাসিড, OIC, ওইক অ্যাসিড লিখতে হবে। কার্যকারী মূলকের ইউপ্যাক নামের পূর্বে, কার্যকারী মূলকের ইউপ্যাক নামের পূর্বে ডাইট্রাই, এরপর ওইক অ্যাসিড লিখতে হবে। হয়েছে লেখা। 2 নম্বর পয়েন্ট, যদি বন্ড COOH মূলকের কার্বনের উপর, সামনে সরাই দিন, বন্ড COOH মূলকের কার্বনের উপর সংখ্যা না পড়ে, বন্ড COOH মূলকের কার্বনের উপর যদি সংখ্যা না পড়ে, একটু ফাস্ট লিখবা, বন্ড COOH মূলকের কার্বনের উপর যদি সংখ্যা না পড়ে, তাহলে লেখো, তাহলে ডাইট্রাই, লেখো তাহলে ডাইট্রাই এবং কার্বক্সিলিক অ্যাসিড লিখতে হবে, মানে ডাইট্রাই তারপর কার্বক্সিলিক অ্যাসিড লিখতে হবে। তাহলে ডাইট্রাই এরপর কার্বক্সিলিক অ্যাসিড লিখতে হবে, কার্বক্সিলিক অ্যাসিড লিখতে হবে। ডাইট্রাই এরপর কার্বক্সিলিক অ্যাসিড লিখতে হবে। 3 নম্বর পয়েন্ট, প্রথমে অবস্থান সহ, লেখো প্রথমে অবস্থান সহ 500 শিকলের নাম লিখতে হবে। প্রথমে অবস্থান সহ 500 শিকল বা গ্রুপের নাম লিখতে হবে। বুঝছি লেখা। লেখো অবস্থান সহ 500 শিকলের নাম লিখতে হবে। অবস্থান সহ 500 শিকলের
দেখছো, নাম লিখতে হবে। দেখো এরপরের পয়েন্ট, দেখো পরের পয়েন্ট, এরপর দীর্ঘশিকলের অ্যালকেন নাম, একই সঙ্গে এরপর দীর্ঘশিকলের অ্যালকেন নাম এবং লেখো অবস্থান সহ কার্বক্সিলমূলকের 1 এবং 2 নম্বর পদ্ধতি অনুসরণ করতে হবে। এরপর দীর্ঘশিকলের অ্যালকেন নাম এবং অবস্থান সহ কার্বক্সিলমূলকের জন্য 1 এবং 2 নম্বর ধাপ অনুসরণ করতে হবে। 1 এবং 2 নম্বর ধাপ অনুসরণ করতে হবে। তবে যেমন, খুব ভালো করে খেয়াল করো, দেখো এটাকে কিন্তু এরকমও লেখা যায়, লক্ষ্য করো একটু, এটাকে কিন্তু এরকমও লেখা যায়, একই কথা। তো তোমরা বলো, এই যে জৈব অ্যাসিডটা দেখছো, এটা কিন্তু আমাদের মনোকার্বক্সিলিক অ্যাসিড না। এই জৈব অ্যাসিডের মধ্যে দেখো একের বেশি সংখ্যক কার্বক্সিল মূলক আছে, সুতরাং এটাকে পলিকার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা নাম্বারিং করব। দেখো এটা হলো দীর্ঘশিকল 1 নাম্বার এবং 2 নাম্বার, দেখছো 1 নাম্বার এবং 2 নাম্বার। তাহলে এই জৈব অ্যাসিডে আমাদের কার্বক্সিল মূলকের কার্বনের উপর কিন্তু নাম্বারিং পড়ছে, মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলো কিন্তু কার্বক্সিল মূলকের কার্বনের উপরই পড়ছে। যদি কার্বক্সিল মূলকের কার্বনের উপর পড়ে, তাহলে তুমি জানো যে এই ক্ষেত্রে আমাদের কার্বক্সিল মূলক যে কয়টা আছে সেই উপসর্গটা বসাবো ডাইট্রাই, এবং কার্যকারী মূলকের নামের পূর্বে আমরা ডাইট্রাই বসানোর পর ওইক অ্যাসিড লিখবো। তো তোমরা জানো নামকরণ নিয়ম হচ্ছে, যদি পার্শ্ব গ্রুপ থাকে তার নাম লিখবা, নাই তাহলে দীর্ঘশিকলের অ্যালকেন নামটা লিখবো। দীর্ঘশিকলের কার্বন আছে 2টা, তাহলে তার অ্যালকেন নাম হচ্ছে ইথেন। এরপর বলা হয়েছে অবস্থান সহ। দেখো কার্বক্সিল মূলক 1 নাম্বার এবং 2 নাম্বার পজিশনে আছে, 1,2, দেখছো কয়টা কার্বক্সিল মূলক আছে? 2টা, তাহলে ডাই। যেহেতু কার্বক্সিল মূলকের কার্বনের উপর নাম্বারিং করছে, এই জন্য কার্যকারী মূলকের নামটা লিখতে হবে ইউপ্যাক প্রণালীতে, ওইক অ্যাসিড, ডাই ওইক অ্যাসিড এক মাত্রায়। তাহলে যৌগটার নাম ইথেন অন টু ডাইওইক অ্যাসিড। অনেক বইতে এই যেহেতু মাত্র 2টা কার্বন, এই নাম্বারিংটা না লিখলেও হবে, অর্থাৎ শুধু এরকম লিখলে হবে ইথেন ডাইওইক অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নামকরণটা বুঝতে পারছো। এরকম ভাবে অসংখ্য যৌগ আছে, আমরা অবশ্যই নামকরণ করতে পারবো। দেখো এটা 1 নাম্বার কার্বন, এটা তখন 2 নাম্বার কার্বন, এটা পলিকার্বক্সিলিক অ্যাসিড এবং কার্বক্সিল মূলকের কার্বনের উপর নাম্বারিং করছে, সুতরাং আমরা এই ক্ষেত্রে দীর্ঘশিকলের নাম লিখলাম প্রোপেন। নাম্বারিং করলাম, কার্বক্সিল মূলক 1 নাম্বার এবং 3 নাম্বার পজিশনে আছে, 2টা আছে এইজন্য ডাই। যেহেতু কার্বক্সিল মূলকের কার্বনের উপর নাম্বারিং করছে, এজন্য ওইক অ্যাসিড লিখতে হবে। কার্যকারী মূলকটার নাম হচ্ছে ইউপ্যাক, নাম হচ্ছে ওইক অ্যাসিড। যৌগটার নাম দাঁড়ালো প্রোপেন অন টু ডাইওইক অ্যাসিড। অনেক জায়গা এই অন 3 না লিখলেও হয়, শুধু প্রোপেন ডাইওইক অ্যাসিড লিখলেও হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এই অ্যাসিডটা তেঁতুলের মধ্যে পাওয়া যায়, এটা সোর্সের উপর ডিপেন্ড করে নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। আমরা এবার ইউপ্যাক প্রণালীতে নামকরণ করব। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এখানে কিন্তু পার্শ্ব গ্রুপ আছে, দেখো ওএইচ মূলক, দেখছো? তাহলে বলো তো, যদি ওএইচ মূলক আমরা প্রিফিক্স রূপে লিখি, তখন তোমাদের মনে আছে এটাকে কি বলতে হয়? মনে আছে? হাইড্রোক্সি 2,3 ডাইহাইড্রোক্সি 2,3 ডাইহাইড্রোক্সি। লক্ষ্য করে একটু দেখো, দীর্ঘশিকলে আমাদের দেখো দীর্ঘশিকলে 4টা কার্বন আছে, দেখো তাহলে দীর্ঘশিকলে 4টা কার্বন থাকলে দীর্ঘশিকলের অ্যালকেন নাম লিখবো, নাম হচ্ছে বিউটেন। 2,3 ডাইহাইড্রোক্সি বিউটেন লিখলাম।
এবার কার্বক্সিল মূলকটা 1 নাম্বার এবং 4 নাম্বারে আছে 1,4। যেহেতু কার্বক্সিল মূলকের উপর সংখ্যা পড়ছে এই জন্য ডাইওয়িক অ্যাসিড। তাহলে দেখো আমাদের টার্টারিক অ্যাসিডের ইউপ্যাক মূলকের নাম হলো 2,3 ডাইহাইড্রোক্সি বিউটেন অন 4 ডাইওয়িক অ্যাসিড। দেখছো বিউটেন অন 4 ডাইওয়িক অ্যাসিড। সবাই কি লেখা হয়েছে? খুব ভালো করে খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, তোমরা লক্ষ্য করো এটা একটা আমাদের জৈব অ্যাসিড এবং এই জৈব অ্যাসিড অণুতে একের অধিক সংখ্যক কার্বক্সিল মূলক আছে, সুতরাং এটা অবশ্যই পলিকার্বক্সিলিক অ্যাসিড। তবে এটা হতে পারে অ্যারোমেটিক জৈব অ্যাসিড, তাতে সমস্যা নাই, নামকরণের নিয়ম তো সব একই রকম। তো বলো এটা যদি আমাদের 1 নাম্বার কার্বন হয় তাহলে ক্লকওয়াইজ ঘুরতে হবে, এটা 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার কার্বন। দেখছো? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এবার আমরা প্রথমে দীর্ঘ শিকলের নামটা লিখবো। যেহেতু দীর্ঘ শিকলটা হচ্ছে অ্যারোমেটিক সিস্টেম, অ্যারোমেটিক যৌগ, তাহলে সেই অ্যারোমেটিক হাইড্রোকার্বনটার নাম লিখলাম, নাম কি? বেনজিন। বেনজিন। দেখছো যদি 6টা কার্বন থাকতো আমরা অ্যালিফেটিকের ক্ষেত্রে হেক্সেন লিখতাম, ঠিক তদ্রূপ অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মাদার যৌগটার নাম লিখলাম বেনজিন। এবার বলো কত নম্বরে কার্বক্সিল মূলক আছে? 1 নাম্বার এবং 2 নাম্বার পজিশনে কার্বক্সিল মূলক আছে। কয়টা আছে? 2টা, তাহলে ডাই। এবার লক্ষ্য করো এখানে যে কার্বক্সিল মূলকটা আছে সেই কার্বক্সিল মূলকের কার্বনের উপর কিন্তু সংখ্যা পড়েনি। দেখো এই কার্বনের সংখ্যা লিখিনি, এই কার্বনের সংখ্যা লিখিনি, আমরা সংখ্যা যেটা লিখছি সেটা হচ্ছে বেনজিনের এখানে যে কার্বন আছে, এখানে যে কার্বন আছে তার হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এই কার্বক্সিল মূলকগুলো এখানে যুক্ত হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু কার্বক্সিল মূলকের উপর কোনো সংখ্যা পড়েনি। যদি কোনো সংখ্যা না পড়ে তাহলে সেক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি যৌগটার নাম বেনজিন অন 2 ডাইকার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা পলিকার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ কিভাবে করবা বুঝতে পারছো। অর্থাৎ কার্বক্সিল মূলকের কার্বনের উপর যদি সংখ্যা না পড়ে তাহলে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড লিখতে হবে, সেক্ষেত্রে ওইক অ্যাসিড লেখা যাবে না। এবং তোমরা এই যৌগটার কিন্তু সাধারণ প্রণালীতে নামকরণ করে আসছো। তুমি জানো 1 এর সাপেক্ষে 2, 1 এর সাপেক্ষে 6 এই পজিশনগুলোকে তোমাদের মনে আছে কিনা অর্থ পজিশন বলা হয়, এটাকে অর্থোথ্যালিক অ্যাসিড বলা হয়। অন্য নাম, সাধারণ নাম অর্থোথ্যালিক অ্যাসিড। বুঝলে? অর্থোথ্যালিক অ্যাসিড এটা সাধারণ প্রণালীতে নাম। মনে থাকবে সোর্সের উপর ডিপেন্ড করে নামকরণটা করা হয়েছে। তো দেখো এরকম কিন্তু অনেক যৌগ আছে। আমরা আরেকটা যৌগ লিখলাম, লক্ষ্য করো একটু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের একটা পরিচিত যৌগ লিখলাম, তোমাদের একটা পরিচিত যৌগ লিখছি। দেখো এখানে তোমরা সবাই জানো যৌগটার নাম হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড। যত সাইট্রাস ফল আছে এই সাইট্রাস ফলের মধ্যে এই অ্যাসিডটা থাকে, যার জন্য শান্ত ফলগুলো টক স্বাদযুক্ত হয়। তো এটা সাইট্রিক অ্যাসিডের সংকেত। তো দেখো এখানে দীর্ঘ শিকল আমরা নাম্বারিং করলাম, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। বুঝতে পারতেছো? এটা দেখো এটা মেইনলি হচ্ছে এরকম CH2 তার সাথে বন্ড আকারে COOH, এখানে আছে আমাদের COH, অর্থাৎ যদি তুমি এটা লেখো এরকম মেইনলি এরকম ঠিক এই অবস্থায় আছে। লক্ষ্য করে একটু এই অবস্থায় আছে। তাহলে এটা দীর্ঘ শিকল, লক্ষ্য করে একটু, এটা দীর্ঘ শিকল। তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার কার্বন। দেখছো এখানেও কিন্তু কার্বক্সিল মূলকের কার্বনের উপর কিন্তু কোনো সংখ্যা পড়েনি, এটা দীর্ঘ শিকল। তাহলে বলো এই শিকলের মধ্যে কিন্তু একটা পার্শ্ব গ্রুপ আছে OH মূলক। তাহলে লিখলাম পার্শ্ব গ্রুপের নাম 2 হাইড্রোক্সি। 2 হাইড্রোক্সি, দেখছো 2 হাইড্রোক্সি। এরপর দীর্ঘ শিকলে 3টা কার্বন আছে প্রোপেন। 1 নাম্বার কার্বনে কার্বক্সিল মূলক আছে, 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে, মোট 3টা কার্বক্সিল মূলক আছে, তাহলে হচ্ছে ট্রাই। এবার বলো এই কার্বক্সিল মূলকের কার্বনের উপর কোনো সংখ্যা পড়েনি, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু ওইক অ্যাসিড লেখা যাবে না, এই ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড লিখতে হবে, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড।
কার্বক্সিলিক অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সাইট্রিক অ্যাসিডের ইউপ্যাক নামটা বুঝতে পারছো। বইয়ের অ্যাডমিশন টেস্টে থাকতে পারে সাইট্রিক অ্যাসিডের ইউপ্যাক নামটা লিখো। দেখো তোমরা মাধ্যমিক লেভেলে যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ছো তখন মনে আছে কিনা যে পলিস্টার নামক আমরা এক ধরনের পলিমার যৌগ তৈরি করছিলাম, সেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, এবং এই সেই অ্যাসিড নাম হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড। মনে আছে? প্যারা টেরিথ্যালিক অ্যাসিড। আমরা সেই অ্যাসিডের ইউপ্যাক নাম লিখতেছি। এটা 1 নম্বর কার্বন হলে ক্লোরোফাইলগুলো, এটা 4 নম্বর কার্বন। দেখছো? তাহলে আমরা লিখতে পারি যৌগটার নাম হচ্ছে, মাদার যৌগটার নাম হচ্ছে বেনজিন। 1 নাম্বার পজিশনে, 4 নাম্বার পজিশনে কার্বক্সিল মূলক আছে 2টা, তাহলে হচ্ছে ডাই। যেহেতু কার্বক্সিল মূলকের উপর সংখ্যা পড়িনি, এইজন্যই কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। তো যৌগটার নাম বেনজিন 1,4 ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার অপর নাম প্যারা, দেখো প্যারা টেরিথ্যালিক অ্যাসিড। টেরিথ্যালিক অ্যাসিড, প্যারা টেরিথ্যালিক অ্যাসিড, বা শুধু টেরিথ্যালিক অ্যাসিড লিখলেও হয়। তো তোমরা এই যৌগটার নামকরণ দেখো পারো কিনা করতে। দেখো এই যৌগটার নামকরণ করতে পারো কিনা। দেখো এই যৌগটার নামকরণ করতে পারো কিনা। দ্রুত করো, দেখো পারো কিনা করতে। এই যৌগটা দেখো, লাস্ট একটা যৌগ দিয়েছি, যৌগটার নামকরণ করতে পারো কিনা। দ্রুত করো, দ্রুত সলভ করো, দ্রুত। দ্রুত করো। কি মানে কি পড়াশোনা করতেছো, নাকি পড়ালেখা ভালো লাগে না? অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছি, কোনো নাই তোমাদের। অথচ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যতগুলো অধ্যায় পড়াচ্ছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তোমাদের রেসপন্স যদি ভালো না থাকে তাহলে আমরা ক্লাস নিব কিভাবে? এত সময় লাগার কথা না। দেখো এখানে মাদার যৌগটার নাম হচ্ছে বেনজিন, লিখলাম আমরা বেনজিন। এরপর দেখো 1 নাম্বার পজিশনে আছে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার পজিশনে মোট 6টা কার্বক্সিল গ্রুপ আছে। তাহলে হচ্ছে হেক্সা। যেহেতু আমাদের কার্বক্সিল গ্রুপের কার্বনের উপর সংখ্যা পড়েনি, এইজন্য কার্বক্সিলিক অ্যাসিড, হেক্সা কার্বক্সিলিক অ্যাসিড এক মাত্রায় লিখতে হবে, হেক্সা কার্বক্সিলিক অ্যাসিড। এত সময় লাগার কথা না। যৌগটার অপর নাম, ট্রেড নেম ম্যাসিটিক অ্যাসিড। দেখবে যৌগটার অপর নাম হচ্ছে ম্যাসিটিক অ্যাসিড। যৌগটার অপর নাম হচ্ছে ম্যাসিটিক অ্যাসিড। বড় করে নিয়ে দাও। লেখো কতিপয় ডাইকার্বক্সিলিক অ্যাসিডের, কতিপয় ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ খুব সহজে মনে রাখার জন্য লিখে দিচ্ছি। যারা মেডিকেল পড়ার স্বপ্ন দেখো, আসলে তোমরা যে কি স্বপ্ন দেখতেছো তা তো আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, তোমাদের স্বপ্নটাই তো বুঝতে পারতেছি না, যে মেডিকেল পড়বা নাকি বুয়েট পড়বা। কিছুই রেসপন্স নাই। রোবোকপের মতো ক্লাস নিচ্ছি আর তোমরা কোনো রেসপন্স নাই। তো যাই হোক, আমরা এই শেষ পর্যায়ে এসে, 2 বছর পড়ার পর শেষ পর্যায়ে এসে অর্গানিক কেমিস্ট্রি এসে ঝিমাই পড়লে কিন্তু হবে না। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কতিপয় ডাইকার্বক্সিলিক অ্যাসিড যা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য আমরা একটা ছন্দ লিখে দিচ্ছি।
তো দেখো এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ লিখতেছি, লেখো ও মাই সন। দেখো এটা মনে রাখার জন্য আমাদের কিছু ডাইকার্বক্সিলিক অ্যাসিড মনে রাখার জন্য একটা ছন্দ লিখে দিয়েছি। দেখো ও মাই সন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি। এই অক্ষরগুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজে আমরা বিভিন্ন ডাইকার্বক্সিলিক অ্যাসিডের আমরা খুব সহজে মনে রাখতে পারবো কি কি ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে। তো এখানে আমরা নাম লিখলাম, এরপর এখানে আমরা সংকেত লিখলাম, এরপর আমরা এখানে ইউপ্যাক নাম লিখলাম, IUPAC ইউপ্যাক নাম। দেখো এখানে যে ও লিখছি এই ও মানে হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড, মানে কি কি ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ লিখে দিয়েছি। এই ছন্দ মনে রাখতে হবে যারা মেডিকেল পড়ার স্বপ্ন দেখে থাকো। তো ও ফর হচ্ছে অক্সালিক অ্যাসিড এবং এর সংকেতটা তোমরা জানো, একটু আগে আমরা লিখছিলাম। তো তোমরা বলো যৌগটার নাম তাহলে কার্বন দুইটা আছে, ইথেন, ইথেন ডাইওয়িক অ্যাসিড, ইথেন ডাইওয়িক অ্যাসিড ইউপ্যাক নাম ইথেন ডাইওয়িক অ্যাসিড। এরপর দেখো মাই লেখা আছে, এই মাই মানে হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড। তো এই ম্যালোনিক অ্যাসিড একটা করে মিথিলিন মূলকের সংখ্যা বাড়াবা আর কিছু না মনে রাখার জন্য। দেখছো মাঝখানে একটা জাস্ট মিথিলিন মূলকের সংখ্যা, মিথিলিন মূলক বাড়িয়ে দিয়েছি, দেখছো? তাহলে যৌগটার নাম প্রোপেন, প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। এরপর দেখো লেখা আছে সন, এই সন মানে হচ্ছে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। এই সাকসিনিক অ্যাসিডের সংকেত হলো দেখো CH2 ব্র্যাকেট দিয়ে 2 এন্ড COOH। ব্র্যাকেট দিয়ে 2 লেখার উদ্দেশ্য হলো মিথিলিন মূলক কিন্তু দুইটা আছে, তাহলে মোট 4টা কার্বন আছে। বিউটেন, বিউটেন ডাইওয়িক অ্যাসিড। এরপর দেখো লেখা আছে গো, এর মানে হচ্ছে গ্লুটারিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড। আর একটা বাড়াই দিবা CH2 ব্র্যাকেট দিয়ে 3 বন্ড COOH। দেখো মোট 5টা কার্বন আছে, তাহলে হচ্ছে পেন্টেন, পেন্টেন ডাইওয়িক অ্যাসিড। এরপর আছে অ্যান্ড, অ্যান্ড মানে হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড। এই দুটো লেখো অ্যাডিপিক অ্যাসিড। এগুলো কিতাবে লেখা থাকে না, সুন্দর করে নোট করবা। অ্যাডিপিক অ্যাসিড নাম শুনছো মাধ্যমিক লেভেলে, একটা আমরা পলিমার যৌগ তৈরি করছিলাম মনে আছে নাইলন 6:6, সেখানে কিন্তু আমাদের এই অ্যাডিপিক অ্যাসিড লাগছিল আর হচ্ছে আমাদের হেক্সামেথিলিন ডায়ামিন লাগছিল। এখানে আমরা আমাদের মনে আছে ঘনীভবন পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা নাইলন 6:6 তৈরি করছিলাম। অ্যাডিপিক অ্যাসিড। তাহলে জাস্ট এখানে আমাদের কার্বনের সংখ্যা বাড়াবা একটা, তাহলে 6টা কার্বন আছে হেক্সেন, হেক্সেন ডাইওয়িক অ্যাসিড। এরপর আছে প্রে, দেখছো প্রেতে আছে পিমেলিক অ্যাসিড, পিমেলিক অ্যাসিড। দেখো কার মিথিলিন মূলক আরো একটা বাড়ালাম, তাহলে মোট হচ্ছে 5 6 7 হেপটেন, হেপটেন ডাইওয়িক অ্যাসিড। সিনসিয়ারলি, দেখছো এই যে আমরা সিনসিয়ারলি লিখলাম, এর মানে হচ্ছে সুবেরিক অ্যাসিড, সুবেরিক অ্যাসিড। 8টা কার্বন অক্টেন, অক্টেন ডাইওয়িক অ্যাসিড। এরপর দেখো অ্যান্ড, অ্যাজেলোইক অ্যাসিড, অ্যাজেলাইক বা অ্যাজেলোইক অ্যাসিড, অ্যাজেলোইক অ্যাসিড। 9টা কার্বন নন ডাইওয়িক অ্যাসিড। সর্বশেষ দেখো সাইলেন্টলি,
সেবাসিক অ্যাসিড, দেখছো সাইলেন্টলি সেবাসিক অ্যাসিড, দশটা কার্বন আছে ডেকেন ডাইউরিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা মেডিকেল পড়ার স্বপ্ন দেখো তাদের জন্য আমরা এটা লিখে দিলাম। আর এটা পড়ার জন্য এখন যদি আমি না পড়া দিতাম অ্যাডমিশন টেস্টের সময় যে এটা মনে রাখতে পারতে না, আর এটা পড়তে হলে তোমাকে 25,000 টাকা দিয়ে বাসায় টিচার রাখা থাকতো। সুতরাং এখন নাজিমায় পড়ে ভালো করে দেখো কি লিখে দিলাম, শেষে শেষে জিমায় পড়ছে হয়েছে লেখা, মুছে ফেললাম মুছে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নামকরণের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে আমাদের সর্বশেষ আছে জৈব অ্যাসিডের জাতকের নামকরণ। মোট 5টা জাতক বা 4টে জাতক আছে, এই জাতকের নামকরণ করলে আমরা নামকরণটা শেষ করতে পারবো। এই নামকরণের পরে কিন্তু এক্সাম হবে, সেভাবে প্রিপারেশন নিবা, সামনের দিনেই আমরা শেষ করে ফেলবো এবং গাঠনিক সংকেত দেখাবো। লেখো জৈব অ্যাসিডের জাতক, দেখো জৈব অ্যাসিডের জাতক, জৈব অ্যাসিডের জাতকের নামকরণ, জৈব অ্যাসিডের জাতক লিখছো। দেখো জৈব অ্যাসিডের অণু থেকে, দেখো জৈব অ্যাসিডের অণু থেকে বন্ড ওএইচ মূলকটি, দেখো জৈব অ্যাসিডের অণু থেকে বন্ড ওএইচ মূলকটি যদি বন্ড X, বন্ড NH2, লিখছো বন্ড OR, বন্ড COR, বন্ড COR মূলক দ্বারা, বন্ড COR মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে যে যৌগ শ্রেণী তৈরি হয়, তাহলে যে যৌগ শ্রেণী তৈরি হয় তাকে জৈব অ্যাসিডের জাতক বলা হয়। তাহলে যে যৌগ শ্রেণী তৈরি হয় তাকে জৈব অ্যাসিডের জাতক বলা হয়। তাহলে যে যৌগ শ্রেণী তৈরি হয় তাকে জৈব অ্যাসিডের জাতক বলা হয়। লেখা হয়েছে জৈব অ্যাসিডের অণু থেকে বন্ড ওএইচ মূলকটি যদি বন্ড X মানে হ্যালো অথবা অ্যামিনো অথবা অ্যালকোক্সি অথবা অ্যাস্টার মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে যে যৌগ শ্রেণী তৈরি হয় তাকে জৈব অ্যাসিডের জাতক বলা হয়। সবাইকে লেখা হয়েছে বন্ধু, লেখো যেমন খুব ভালো করে খেয়াল করো, তোমাদের মনে আছে আমরা জৈব অ্যাসিডটাকে কিন্তু ঠিক এইভাবে লিখতে পারি, দেখছো এই হলো জৈব অ্যাসিড। আমি এখানে লিখি তাহলে বুঝতে সহজ হবে। দেখো এই হলো আমাদের সেই জৈব অ্যাসিড, দেখছো। এখন এই জৈব অ্যাসিডের অণু থেকে, লক্ষ্য করো অণু থেকে মনে করো আমরা এই OH মূলকটা প্রতিস্থাপন করলাম, সেখানে আমরা একটা হ্যালোজেন নিয়ে আসলাম, তাহলে যে যৌগটা তৈরি হলো তার সংকেতটা দেখো, দেখছো অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড মানে জৈব অ্যাসিড থেকে আসছে, এইজন্য অ্যাসিড হ্যালাইড, দেখছো এই যে অ্যাসিড হ্যালাইড এটা কিন্তু অর্গানিক অ্যাসিডের একটা জাতক। মনে করো এখান থেকে আমাদের একটা OH মূলক প্রতিস্থাপিত হলো, সেখানে একটা অ্যামিনো মূলক চলে আসলো, NH2 মূলক যুক্ত হলো, তাহলে যেটা তৈরি হবে সেই জাতকটাকে ঠিক আমরা এইভাবে দেখাতে পারি, এটাকে বলে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড। মনে করো জৈব অ্যাসিডের অণু থেকে যদি OH মূলক বাদ দিই আর সেখানে যদি আমাদের একটা অ্যালকোক্সি গ্রুপ আসে, তাহলে তার সংকেতটা দাঁড়া হলো এরকম, দেখছো এটা হলো অ্যাসিড এস্টার, দেখছো বা এস্টার, অ্যাসিড এস্টার বা শুধু এস্টার। তাহলে এস্টার জৈব অ্যাসিডের জাতক, অ্যামাইড জৈব অ্যাসিডের জাতক। মনে করো এখান থেকে একটা OH মূলক বাদ দিলাম, সেখানে যদি একটা আমাদের COR এস্টার মূলক যুক্ত হয়, তাহলে সংকেতটা দাঁড়ায় দেখো এরকম, লক্ষ্য করে একটু, এই যে RC থাকলো, এরপর দেখো এই যে দেখো এই যে দেখো এটা চলে গেছে, দেখছো তাহলে RC, দেখছো RC, তারপর দেখো COR, তাহলে এখানে একটা অক্সিজেন, তারপর হচ্ছে ডবল বন্ড ও বন্ড হচ্ছে R, দেখছো এটাকে অ্যানহাইড্রাইড বলা হয়, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে বুঝতে পারছি যে জৈব অ্যাসিডের জাতকগুলো কি, এই 4টা নিয়ে আলোচনা, আর একটা আছে, এই মোট 5টা নিয়ে আলোচনা করলে আমাদের নামকরণটা শেষ হবে। তো আমরা প্রথমে অ্যাসিড হ্যালাইডের নামকরণ করব। লেখো অ্যাসিড হ্যালাইডের নামকরণ। আগে লেখো অ্যাসিড হ্যালাইড, একটু দ্রুত লিখবা, অ্যাসিড হ্যালাইড। তো লক্ষ্য করো এই অ্যাসিড হ্যালাইডটা কিভাবে তৈরি হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো করে খেয়াল করো, এটা হলো আমাদের জৈব অ্যাসিড। এর মধ্যে আমরা মনে করো ফসফরাস পেন্টাহ্যালাইড যোগ করছি। হ্যাঁ, ফসফরাস পেন্টাহ্যালাইড হতে পারে, ফসফরাস ট্রাইহ্যালাইড হতে পারে, অথবা থায়োনিল হ্যালাইড হতে পারে ইত্যাদি। অর্থাৎ এখানে তুমি ফসফরাস ট্রাইহ্যালাইড যোগ করতে পারো অথবা থায়োনিল হ্যালাইড যোগ করতে পারো, মনে থাকবে? এই সমস্ত যোগ করতে পারো, তাহলে অ্যাসিড হ্যালাইড তৈরি হবে। এই PX5 দেখো যৌগটাকে ভেঙে লিখলাম, লক্ষ্য করো একটু, এই যৌগটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি, লক্ষ্য করো, ঠিক এইভাবে লিখলাম, লক্ষ্য করো একটু, দেখছো, ঠিক এইভাবে লিখলাম, লক্ষ্য করো একটু। সেই ক্ষেত্রে দেখো এই একটা অংশ, লক্ষ্য করো, এই একটা অংশ, আর এই ফসফরাসের দুটো হাত খালি হয়েছে, দ্বিযোগী অক্সিজেনটা এখানে যুক্ত হয়েছে। তাহলে যেটা তৈরি হলো দেখো R বন্ড C ডবল বন্ড O, তার সাথে X প্লাস ফসফরাস অক্সিহ্যালাইড, এই যে দেখো ফসফরাস অক্সিহ্যালাইড প্লাস হাইড্রোজেন হ্যালাইড। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যাসিড হ্যালাইড কিভাবে তৈরি হয়। দেখছো অ্যাসিড হ্যালাইড এই জাতকটা আমাদের কিন্তু জৈব অ্যাসিড থেকে তৈরি হয়েছে। তো আমরা আমাদের এই জৈব অ্যাসিড, আমরা জৈব অ্যাসিড থেকে যে অ্যাসিড হ্যালাইড তৈরি হয়েছে তার নামকরণ শিখতে চাই। এগুলোর মেকানিজম এখন দেখানোর বিষয় না, আমরা যখন সংশ্লিষ্ট অধ্যায় নিয়ে আলোচনা করব তখন আমরা এগুলো কিভাবে তৈরি হয়েছে, কিভাবে মেকানিজম, এগুলো পড়াবো। লেখো IUPAC, ইউপ্যাক মনোনীত নামকরণ, একটাই নিয়ম, লেখো প্রমাণ সংখ্যা 1 দিয়ে। লেখো জৈব অ্যাসিডের, লেখো জৈব অ্যাসিডের ইউপ্যাক নামের শেষে, জৈব অ্যাসিডের ইউপ্যাক নামের শেষে দেখছো ইক অ্যাসিড বাদ দিয়ে, ইক অ্যাসিড বাদ দিয়ে, ইক অ্যাসিড বাদ দিয়ে হ্যালাইড লিখতে হবে। ইক অ্যাসিড বাদ দিয়ে হ্যালাইড লিখতে হবে, বুঝতে লেখা? তাহলে জৈব অ্যাসিডের ইউপ্যাক নামের শেষে ইক অ্যাসিড বাদ দিয়ে হ্যালাইড লিখতে হবে, এই হলো নিয়ম। দেখো খুব সিম্পল একটা নিয়ম, বুঝতে লেখা? তো লক্ষ্য করে একটু, আমরা আমাদের একটা যৌগ লিখি CH3COCl। তাহলে বলো এখানে দীর্ঘ শিকলে 2 কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিড ছিল, তাহলে সেই জৈব অ্যাসিডটার নাম ছিল ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এর নামের শেষে আমরা ইক অ্যাসিড বাদ দেব এবং তার সাথে আমরা এই ক্ষেত্রে, সরি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অল্প একটু ভুল লিখছি, ইক অ্যাসিড বাদ দিয়ে YL, একটু লেখো YL, YL হ্যালাইড যোগ করব। দেখছো ইক অ্যাসিড বাদ দিয়ে YL, তারপরে হ্যালাইড যোগ করব। নিয়মটা একটু লেখো, জৈব অ্যাসিডের ইউপ্যাক নামের শেষে ইক অ্যাসিড বাদ দিয়ে YL হ্যালাইড যোগ করব। তো এর সাথে আমরা প্রথমে লিখব YL, তারপর হচ্ছে হ্যালাইড। তো বলো এখানে ক্লোরিন আছে, তাহলে ক্লোরাইড, ক্লোরাইড। দেখছো হ্যালাইড মানে হচ্ছে ক্লোরিন আছে, ক্লোরাইড, ব্রোমিন থাকলে ব্রোমাইড। তাহলে দেখো তো এই ক্ষেত্রে আমরা ইক অ্যাসিড এই পর্যন্ত বাদ দিলাম, তার সাথে YL যোগ করলাম, তাহলে দেখো তো উচ্চারণটা কি দাঁড়ালো, ইথানোইল, ইথানোইল, দেখো ইথানোইল ক্লোরাইড। দেখছো তাহলে উচ্চারণটা হলো ইথানোইল, ইথানোইল ক্লোরাইড। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে নাম, যে আমরা যৌগটার ইউপ্যাক নাম লিখলাম, আমি সেই অ্যাসিড বাদ দিয়ে YL হ্যালাইড যোগ করলাম, ইথানোইল ক্লোরাইড, বুঝতে লেখা? আর যদি তুমি এরকম এই সাধারণ নাম লেখো, এই যে সাধারণ নাম লক্ষ্য করে একটু, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। দেখছো তাহলে তার ইক অ্যাসিড বাদ দিবা, তার সাথে YL হ্যালাইড যোগ করবা, হ্যালাইড, তাহলে দাঁড়ালো অ্যাসিটাইল ক্লোরাইড, ক্লোরাইড।
অর্থাৎ যেহেতু এখানে ক্লোরাইড আছে এই জন্য ওয়াইএল ক্লোরাইড যোগ করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অ্যাসিটাইল ক্লোরাইড লিখছি এটা হলো সাধারণ নাম, আর এই যে ইথানোয়িক অ্যাসিডের ইক অ্যাসিড বাদ দিয়ে তার সাথে ওয়াইএল ক্লোরাইড যোগ করছি, এটা হচ্ছে তার ইউপ্যাক নাম, ইথানোইল ক্লোরাইড। এই যৌগটা দেখো তো, যৌগটার নামকরণ করতে পারো কিনা, এই যৌগটার নামকরণ করতে পারো কিনা দেখো, ফার্স্ট করো এই যৌগটা, দেখো নামকরণ করতে পারো কিনা। হয়েছে লেখা? তো লক্ষ্য করে একটু দেখো, ইউপ্যাক প্রণালীতে নাম IUPAC, ইউপ্যাক প্রণালীতে নাম যদি করো, কার্বন আছে 3টা, প্রোপানোয়িক অ্যাসিড, দেখছো প্রোপানোয়িক অ্যাসিড, তার ইক অ্যাসিড বাদ দিয়ে তার সাথে ওয়াইএল ক্লোরাইড যোগ করব, তাহলে দাঁড়ালো হচ্ছে প্রোপানোইল ক্লোরাইড, ক্লোরাইড, অর্থাৎ উচ্চারণটা এরকম, প্রোপানোয়িক অ্যাসিড, দেখছো তার ইক অ্যাসিড বাদ দিয়ে তার সাথে আমরা ওয়াইএল ক্লোরাইড যোগ করলাম, ক্লোরাইড যোগ করলাম, তাহলে যেটা হয় সেটা হলো প্রোপা, তারপর হচ্ছে NOYL, প্রোপানোইল ক্লোরাইড, প্রোপানোইল ক্লোরাইড। আর যদি তুমি সাধারণ নামটা লেখো, তাহলে সাধারণ প্রণালীতে জৈব অ্যাসিডটার নাম ছিল দেখো এরকম, প্রোপিওনোয়িক অ্যাসিড, প্রোপিওনোয়িক অ্যাসিড, দেখছো প্রোপিওনোয়িক অ্যাসিড ছিল। তাহলে এই ইক অ্যাসিড বাদ দিয়ে তার সাথে ওয়াইএল ক্লোরাইড যোগ করব, ক্লোরাইড যোগ করব, তাহলে উচ্চারণটা হবে প্রোপিওনাইল ক্লোরাইড, প্রোপিওনাইল ক্লোরাইড, অর্থাৎ এরকম হবে প্রোপিওনাইল ক্লোরাইড, ক্লোরাইড। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ব্যাপারটা বুঝতে পারতেছো যে জৈব অ্যাসিড আমি শুধু ইক অ্যাসিডটা বাদ দেব, তার সাথে ওয়াইএল হ্যালাইড যোগ করব। একটা অ্যারোমেটিক লিখি, অ্যারোমেটিক জাতক লিখি, দেখো যৌগটার ইউপ্যাক নাম লিখতে চাই, IUPAC, ইউপ্যাক নাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, মূল অ্যাসিডটা ছিল এরকম, দেখছো এক কার্বন বিশিষ্ট অ্যাসিড নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, দেখছো মিথানোয়িক অ্যাসিড। তাহলে যদি এটা মিথানোয়িক অ্যাসিড হয়, তাহলে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়েছে আমাদের এই বেনজিন দ্বারা, এটাকে ফিনাইল মূলক বলা হয়। তো লিখলাম ফিনাইল, দেখো ইউপ্যাক নাম লিখতেছি, দেখো এই হলো পার্শ্ব গ্রুপ ফিনাইল। এরপর কার্বন আছে একটা, মিথানোয়িক অ্যাসিড, তার ইক অ্যাসিড বাদ দিয়ে ওয়াইএল ক্লোরাইড, তাহলে ফিনাইল মিথানোইল ক্লোরাইড, ক্লোরাইড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। যদি সাধারণ প্রণালীতে নামকরণ করি, সাধারণ প্রণালী, তাহলে সাধারণ প্রণালীতে এটা হলো মেইনলি ধরে নেওয়া হয়েছে বেনজোইক অ্যাসিড, দেখছো এটা হলো বেনজোইক অ্যাসিড, এই বেনজোইক অ্যাসিডের ইক অ্যাসিড বাদ দিয়ে ওয়াইএল যোগ করতে হবে, তাহলে বেনজোইল, বেনজোইল ক্লোরাইড, ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নামকরণে কিন্তু ঝামেলা আছে, দেখো দেখছো যখন তুমি ইউপ্যাক প্রণালীতে নামকরণ করতেছো তখন এটা কিন্তু পার্শ্ব গ্রুপ, যখন তুমি সাধারণ প্রণালীতে নামকরণ করতেছো তখন এটা বেনজোইক অ্যাসিড, তার ওএইচ বাদ দিয়ে সেখানে সিএল আসছে, তখন বেনজোইক অ্যাসিডের ইক অ্যাসিড বাদ দিয়ে ওয়াইএল ক্লোরাইড যোগ করলাম, বেনজোইল ক্লোরাইড। দেখছো দুই রকমের নাম, সাধারণ প্রণালীতে একটা নাম, ইউপ্যাক প্রণালীতে অন্য একটা নাম, ইউপ্যাক প্রণালীতে তখন এটা পার্শ্ব শিকল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল অ্যাসিড হ্যালাইডের নামক জাতক। এবার আমরা অ্যাসিড অ্যামাইড, যা খুবই গুরুত্বপূর্ণ, লেখো অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইডের নামকরণ, অ্যামাইড এর নামকরণ, এর সংকেত হলো RCONH2, এর অ্যাসিড অ্যামাইড। কিভাবে তৈরি হচ্ছে একটু লক্ষ্য করো, এটা হলো আমাদের জৈব অ্যাসিড, এর সাথে দেখো আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া করতেছি, এইচ আর ওএইচ মিলে পানি, দেখো অ্যাসিড অ্যামাইড তৈরি হয়েছে।
দেখছো অ্যাসিড অ্যামাইড তৈরি হয়েছে। তো মেইনলি এটা তৈরি হয় এরকম ভাবে, দেখো জৈব অ্যাসিড তার সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া হয়েছে। তুমি জানো এখানে নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে H+ গ্রহণ করে এখানে একটা লবণ তৈরি করে, এবং সেই লবণটা হচ্ছে এরকম লবণ, দেখো অ্যামোনিয়ামের লবণ, দেখছো? এই অ্যামোনিয়া তার মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে এই জৈব অ্যাসিড থেকে প্রোটন অ্যাকসেপ্ট করার পর ইন্টারনাল অ্যাসিড বেস রিঅ্যাকশনের মাধ্যমে সল্ট তৈরি করছে। ইন্টারনাল অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়েছে, রিঅ্যাকশনের মাধ্যমে সল্ট তৈরি করছে, তার কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে অ্যামোনিয়াম আয়ন, এবং এরপরে এর মধ্যে আয়নিক বন্ধন তৈরি হয়েছে এটার মধ্যে। তো তুমি জানো মাধ্যমিক বেসিকের মধ্যে পড়িয়েছিলাম যে অ্যামোনিয়ামের লবণগুলো আনস্টেবল, একেবারে বেসিকের প্রথম ক্লাস ছিল। অ্যামোনিয়ামের লবণগুলো আনস্টেবল, এটাকে উত্তপ্ত করলে ভেঙে যে এখান থেকে দেখো হাইড্রোজেন আর এখান থেকে অক্সিজেন, অর্থাৎ এক অণু পানি বের হয়ে আসলো। তো আর CO, এখান থেকে অক্সিজেন চলে গেছে, এখান থেকে H2 চলে গেছে, NH2 প্লাস হচ্ছে পানি। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিভাবে আমাদের জৈব অ্যাসিড থেকে অ্যাসিড অ্যামাইড নামক জাতক তৈরি হলো সেটা দেখানো হলো মেকানিজম সহ, যদিও এগুলো নিয়ে আমরা পরে ডিটেইলস আলোচনা করব। হয়েছে লেখা? লেখো নামকরণের নিয়ম। নামকরণের নিয়ম রোমান সংখ্যা 1 দিয়ে লেখো বন্ড CONH2, লেখো বন্ড CONH2 মূলকের কার্বনকে দেখো বন্ড CONH2 এই মূলকের কার্বনের উপর 1 নম্বর লিখে দীর্ঘ শিকল নির্ণয় করতে হবে। বন্ড CONH2 এই মূলকের কার্বনকে 1 নাম্বার ধরে দীর্ঘ শিকল নির্ণয় করতে হবে। বুঝতে লেখা? বন্ড CONH2 এই মূলকের কার্বনকে 1 নাম্বার ধরে দীর্ঘ শিকল নির্ণয় করতে হবে। 2 নাম্বার লেখো প্রথমে অবস্থান সহ পার্শ্ব শিকলের নাম লিখতে হবে। বুঝতে লেখা? প্রথমে অবস্থান সহ পার্শ্ব শিকলের নাম লিখতে হবে। 3 নাম্বার এরপর জৈব অ্যাসিডের ইউপ্যাক নামের শেষে OIC ওইক অ্যাসিড বাদ দিয়ে অ্যামাইড লিখতে হবে, AMIDE অ্যামাইড লিখতে হবে। বুঝতে লেখা? জৈব অ্যাসিডের ইউপ্যাক নামের শেষে ওইক অ্যাসিড বাদ দিয়ে অ্যামাইড, AMIDE অ্যামাইড লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ জৈব অ্যাসিডের নাম হচ্ছে মনে করো অ্যালকানোইক অ্যাসিড। এই অ্যালকানোইক অ্যাসিডের নামের শেষে ওইক অ্যাসিড এটা বাদ দিবা, তার সাথে অ্যামাইড যোগ করবা। তাহলে এই ওইক অ্যাসিড বাদ দিয়ে অ্যামাইড যোগ করব, উচ্চারণটা হবে অ্যালকা, তারপর হচ্ছে N, তার সাথে অ্যামাইড, অ্যালকানামাইড। এটা হচ্ছে ইউপ্যাক নাম, IUPAC ইউপ্যাক নাম। আর যদি তুমি সাধারণ নাম লেখো তাহলে শুধু ইক অ্যাসিড বাদ দিয়ে অ্যামাইড যোগ করবা, এই হলো ব্যাপার, মনে রাখতে হবে। তো দেখো আমরা এক এক করে পড়ি। CH3CONH2 এটা দীর্ঘ শিকল। তো এই দীর্ঘ শিকলের এই যে CONH2 এটা হলো 1 নাম্বার কার্বন, তখন এটা 2 নাম্বার কার্বন, দেখছো? অর্থাৎ বন্ড CONH2 মূলকের কার্বনটাকে 1 নাম্বার ধরে দীর্ঘ শিকল নির্ণয় করতে হবে। করলাম প্রথমে অবস্থান সহ পার্শ্ব শিকলের নাম লিখতে হবে, কোনো পার্শ্ব শিকল নাই। তাহলে দীর্ঘ শিকলে দেখো 2টা কার্বন আছে, তাহলে জৈব অ্যাসিডটার নাম হচ্ছে ইথানোইক অ্যাসিড। লিখলাম, ডিটেইলস দেখাচ্ছে দেখো ইথানোইক অ্যাসিড। এই ইথানোইক অ্যাসিডের নামের শেষে আমরা ওইক অ্যাসিড কথাটা বাদ দেব, এবং তার সাথে আমরা অ্যামাইড যোগ করব, যেহেতু CONH2 মূলকটাকে অ্যামাইড বলা হয়। তাহলে বলো উচ্চারণটা দাঁড়ালো, দেখো দেখছো ইথান, ওইক অ্যাসিড বাদ দিলাম, তার সাথে অ্যামাইড। বলো উচ্চারণটা কি দাঁড়ালো? ইথানামাইড। দেখো বাংলায় লিখলাম ইথানামাইড, উচ্চারণটা হবে ইথানামাইড, দেখছো? আর যদি সাধারণ নাম লেখো, সাধারণ নাম, তাহলে এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। নামের শেষে ইক অ্যাসিড কথাটা বাদ দেব, তার সাথে আমরা অ্যামাইড যোগ করব। অর্থাৎ সাধারণ নাম হলে ইক অ্যাসিড বাদ দিয়ে অ্যামাইড যোগ করব। তো বলো এটার সাধারণ নাম হচ্ছে অ্যাসিটামাইড।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। দেখো এই একটা আমাদের জাতক, অ্যাসিলামাইড জাতক। তাহলে এটা হলো দীর্ঘ শিকল, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। প্রথমে অবস্থান সহ পার্শ্বকালের নাম লিখতে হবে। পার্শ্বকাল মূলকটার নাম হচ্ছে মিথাইল, 2 মিথাইল। এবার দীর্ঘ শিকলে 4টা কার্বন আছে, বিউটানোইক অ্যাসিড, তার ওইক অ্যাসিড বাদে অ্যামাইড, বিউটানামাইড। বিউটানামাইড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝছো 2 মিথাইল বিউটানামাইড। সবাই লেখা আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এগুলো গাঠনিক সংকেত দিয়ে মেইনলি আসে, বেশি গাঠনিক সংকেত দিয়ে, এরকম গাঠনিক সংকেত আকারে থাকে। এই যুগটাই এরকম। তো লক্ষ্য করো একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এটা না থাকতো তাহলে এটা কিন্তু NH2 থাকতো। তার মানে এখান থেকে NH2 থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে সেখানে একটা মিথাইল মূলক আসছে। তাহলে আমি কি বলতে পারি এটা অবশ্যই প্রতিস্থাপিত অ্যামাইড, এটা অবশ্যই প্রতিস্থাপিত অ্যামাইড। মনে থাকে জানো? তো আপাতত এর কথা ভুলে যাও। এটাই দীর্ঘ শিকল, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। প্রথমে পার্শ্ব গ্রুপের নাম লিখতে হবে। এখানে সরাসরি কার্বনের সাথে কোনো পার্শ্ব গ্রুপ নাই, পার্শ্ব গ্রুপ আছে মিথাইল গ্রুপ, তবে সেটা কার্বনের সাথে না, সেটা নাইট্রোজেনের সাথে। এইজন্য লিখতে হবে দেখো N মিথাইল। পার্শ্ব গ্রুপটার নাম লিখলাম মিথাইল, তবে মিথাইল গ্রুপটা সরাসরি কার্বনের সাথে যুক্ত না, নাইট্রোজেনের সাথে। এইজন্য লিখছি N মিথাইল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, N মিথাইল হয়েছে লেখা। এবার দীর্ঘ শিকলে 2টা কার্বন, 2টা কার্বন থাকলে তার নাম ইথানোইক অ্যাসিড, তার ওইক অ্যাসিড বাদে অ্যামাইড, ইথানামাইড। ইথানামাইড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নামকরণ বুঝতে পারছো। N মিথাইল ইথানামাইড। তো দেখো এখানে মিথাইল গ্রুপ 2টা আছে পার্শ্ব গ্রুপ আকারে, তবে সরাসরি কার্বনের সাথে না, N এর সাথে। তাহলে আমরা কি লিখতে পারি? এই মিথাইল গ্রুপটা N এর সাথে যুক্ত, তাহলে N, এই মিথাইল গ্রুপটা N এর সাথে যুক্ত, N, মোট মিথাইল গ্রুপ 2টা আছে, তাহলে ডাইমিথাইল। দেখছো N, N ডাইমিথাইল। আর কার্বন 2টা আছে অ্যামাইডে, তাহলে ইথানোইক অ্যাসিড, তার ওইক অ্যাসিড বাদে অ্যামাইড, ইথানামাইড। তাহলে N, ডাইমিথাইল ইথানামাইড। তো আমরা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নামকরণ বুঝতে পারছো। আমরা এর পরের থেকে কিন্তু 4টাই ব্যাচ করতে হবে, তাহলে আসলে সময়ের সঙ্গে পড়া যাচ্ছে না। কারণ তুমি জানো মাগরিব আসন্ন, সুতরাং এই সময়ে পড়া একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আরো যে একটা একটু করে দাও। দেখো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই যেগুলো দিচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো হাইড্রক্সি মূলক, মিথাইল মূলক, H আগে আসে, এই জন্য লিখলাম দেখো এই মূলকটার নাম H হাইড্রক্সি, এটা হচ্ছে মিথাইলের M, তাহলে H আগে আসে। তাহলে N হাইড্রক্সি হাইপেন N মিথাইল, দীর্ঘ শিকলে 2টা কার্বন আছে, ইথানামাইড। N হাইড্রক্সি N মিথাইল ইথানামাইড। এরকম অসংখ্য উদাহরণ হতে পারে, লক্ষ্য করে একটু, অসংখ্য উদাহরণ হতে পারে। দেখছো ইথাইল মিথাইল, তাহলে N হাইপেন ইথাইল হাইপেন N মিথাইল, এরপর ইথানামাইড। তোমাদের মনে আছে ই আগে আসে, এই জন্য ইথাইল গ্রুপটার নাম লিখছি, এরপর মিথাইল গ্রুপটার নাম লিখছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ছিল আমাদের অ্যামাইডের নামকরণ। নেক্সট দিন আমরা হয়তো ইনশাআল্লাহ এই অধ্যায়টা শেষ করতে পারবো, এই অধ্যায় মানে হচ্ছে নামকরণটা শেষ করতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর অনেকেই কিন্তু অনুপস্থিত, আমরা বুঝি না যে তোমাদের পেমেন্টও ঠিকঠাক মতো না, সুতরাং আমরা কিন্তু আবার গ্রুপে মডিফাই করব। সুতরাং যাদের বেতন বাকি আছে এটা বারবার কিন্তু আর বলবো না, 15 তারিখের মধ্যে অবশ্যই পেমেন্ট ক্লিয়ার করে ফেলবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।